নির্ঝর চলে আসে হেঁটে হেঁটে বাড়িতে। নির্ঝরকে দেখে চৌধুরী বাড়ির গার্ড তড়িঘড়ি করে মেইন গেট খুলে দেয়। নির্ঝর বাসার দিকে এগিয়ে যায়। বাসায় ঢোকার সাথে সাথে কেউ এসে নির্ঝরের গায়ের ওপর পড়ে। হঠাৎ করেই কাজটা হয়ে যাওয়ায় নির্ঝর বিরক্তি নিয়ে সামনে তাকায়। তোহা নির্ঝরের ফুফাতো বোন, তো ছায়ার সঙ্গে একই ক্লাসে পড়ে। এই গ্রামে আসলে তার একমাত্র ঘোরার সঙ্গী ছায়া। ওরা দুজন ভালো বান্ধবী। নির্ঝরকে সে ভাইয়ের মতোই দেখে। তবে নির্ঝরের ফুফি চায় তোহাকে নির্ঝরের বউ বানাতে, কিন্তু তা যে হবার নয়। মেয়েটা তার ভীষণ ছোট, আর নির্ঝর মেনে নেবে না এটা তিনি ভালো মতোই জানেন। তাই ইচ্ছে থাকলেও কোনো কথা বলেনি এ সম্পর্কে। নির্ঝর তোহাকে নিচ থেকে জোর করে সরিয়ে দেয়। কি ব্যাপার তোহা, তুই বড় হয়েছিস, এটাকে ভুলে গেছিস? সরি ভাইয়া। নির্ঝর বুঝতে পারে সে একটু বেশি চিল্লিয়ে উঠছে। আসলে তোমা মেয়েটার চরিত্র নির্ঝরের ব্রেনকে এত বাজেভাবে ইফেক্ট করেছে। ইটস ওকে, আই এম সরি। তুই এসেছিস আগে বললি না তো, তাহলে চকলেট নিয়ে আসতাম। আম্মু আজই বললো আসতে, আগে জানলে তোমায় বলতাম। নির্ঝর ভাই। আদনানের কণ্ঠ শুনে নির্ঝর সামনের দিকে তাকায়। আদনান খান নির্ঝর চৌধুরীর ফুফির একমাত্র ছেলে, পেশায় একজন ইন্সপেক্টর। নির্ঝরের ফুফা একজন এমপি, অন্য জেলার। সেই হিসাবে আদনানও ভীষণ ক্ষমতা সম্পন্ন একজন ইন্সপেক্টর। নির্ঝর মুখে হাসির রেখা টেনে বলে, কি অবস্থা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তোমাদের দেখে আরও ভালো লাগছে। কালচার থেকে ছুটি হলো তবে? হ্যাঁ, অনেক কষ্ট হলো। নির্ঝরের আদনানকে তেমন একটা পছন্দ নয়। আগেরবার আদনান যখন ওদের বাড়িতে এসেছিল, তখন আদনানের দৃষ্টি ছায়ার দিকে বেশি একটা ভালো লক্ষ্য করেনি নির্ঝর। শুধুমাত্র এই কারণেই তার আদনানকে পছন্দ নয়। এমনি থেকেও আদনান নির্ঝরকে ভীষণ হিংসা করে। সে বরাবরই নির্ঝরের আগে যেতে চেয়েছে, কিন্তু নিয়তি তাকে বারবার নির্ঝর থেকে পিছিয়ে রেখেছে। এমনটা নয় যে সুদর্শন নয়, তবে নির্ঝর তার থেকে একটু বেশি সুদর্শন। রাতে খাবার টেবিলে সবাই মিলে একসাথে ডিনার করে। সবাই খাচ্ছিল, এমন সময় আদনান একটা কথা বলে ওঠে, যা নির্ঝরের মোটেও পছন্দ হলো না। আমি তোমাদের গ্রামের একটা ছোট মেয়েকে আমার না ভীষণ মনে ধরেছে। মিসেস চৌধুরী কথাটা শুনে আদনানের দিকে তাকিয়ে বলে, ও মা, তাই নাকি? কে সে? আমি কালকেই তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। এত দ্রুত নয়, আমি মেয়েটা এখন অনেকটাই ছোট। মিসেস চৌধুরীর পাশে বসে থাকা ছেলের দিকে তাকায়। যেহেতু আদনান খোলসা করে কিছুই বলছে না, তাই নির্ঝর সেভাবে কিছু বলতে পারছে না। তবে নির্ঝরের হাব ভাব দেখে বোঝা যাচ্ছে এখানে সমস্যা আছে। মিসেস চৌধুরী তার ছেলেকে বুঝতে পারে, তাই তিনি চুপ করে যায়, কোনো কথা বলে না। নির্ঝর বাকি খাবার না খেয়েই উঠে চলে যেতে নেয়। এমন সময় তার ফুপি বলে ওঠে, নির্ঝর, বাবা মার খাবার না খেয়ে সামনে ফেলে রেখে এভাবে উঠে যেতে নেই। না ফুপি, খাওয়া হয়ে গেছে, তোমরা খাও। নির্ঝর রুমে এসে নিজের বিশাল বিছানায় গা এলিয়ে দেয়। পাশের কাছের জানালার দিকে চোখ যায় তার। হাওয়া দিচ্ছে ঠান্ডা। বাইরে হয়তো কিছুক্ষণের মাঝেই বৃষ্টি শুরু হবে। চৌধুরী বাড়ির পুকুরটা বেশ ভালোই দেখা যাচ্ছে এখান থেকে, কারণ সেখানে বাধাই করা ঘাটে লাইট দেওয়া আছে, যেটা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জ্বলে। নির্ঝর বিছানা ছেড়ে উঠে জানালার কাছে চলে আসে। সেই দিনের স্মৃতি তার মস্তিষ্কে এখনও তাজা। কিভাবে ছায়াকে দিয়ে নিজের শার্টটা ধুয়েছিল, সেই শার্টটা নির্ঝর সেভাবেই সুন্দর করে রেখে দিয়েছে। এতে তার প্রিয়তমার সুবাস মিশে আসে। একজন প্রাপ্তবয়স্ক যুবক, প্রাপ্তবয়স্ক থেকে একটু বেশি বয়স তার, সব কিছু বোঝে, জানে, তাও কিভাবে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ের প্রেমে পড়ে গেল। ভালোবাসাটাও কি অদ্ভুত, তাই না? সামনের মানুষটা যেই হোক না কেন, ভালোবাসতে জানলে মনের মিল হবে, ভালোবাসা হয়েই যায়। নির্ঝরের ঠোঁটে হালকা হাসির রেখা ফুটে ওঠে। রাতে খাবার খেয়ে ছায়া ঘুমিয়ে যায়। সকালে স্কুল আছে তার, বিকালে আবার কোচিং, কত কাজ। তৌফিক হাসান রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসে। রাবেয়া বেগম তার রাতের কাজগুলো শেষ করে রুমে এসে স্বামীকে চিন্তিত দেখে তার পাশে বসে বললেন, কি হয়েছে? কিছু না। বলুন আমাকে, এতদিনের সংসার, আপনাকে চিন্তিত দেখলে আমি বুঝে যাই। নির্ঝর এসেছিল আজ। হ্যাঁ,
ছায়াকে এগিয়ে দিতে। হুম, নির্ঝরকে নিয়ে কিছু ভাবছেন? সেই রকমই কিছু। এত চিন্তা করবেন না, আমার বিশ্বাস আমাদের মেয়ে সুখী হবে। তুমি কিভাবে জানো? আমি জানি, তুমি দেখো। তৌফিক হাসান আর কোনো কথা বাড়ায় না। সকালে ছায়াকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়ে রাবেয়া বেগম নিজের কাজে চলে যায়। ছায়া বাবার থেকে টাকা নিয়ে স্কুলে চলে যায়। তমাও কলেজের জন্য রেডি হয়ে বেরিয়ে যায়। স্কুলে আজ মাত্র 4টা ক্লাস হলো, তারপরেই টিফিন হলো। টিফিনের পর ক্লাস হলো না। বিকাল 3টার দিকে ছায়া আর ছায়ার বান্ধবী ইরা বেরিয়ে যায় স্কুল থেকে। দুজন মিলে হাঁটা ধরে সামনের দিকে। কিছু দূর যেতেই তাদের কোচিংয়ের জায়গা। সব স্টুডেন্টরা অপেক্ষা করছিল স্যারের জন্য, কিন্তু জানতে পারে আজ স্যার পড়াবে না। কি আর করার, ছায়া আর ইরা নিজেদের বাড়ির দিকে হাঁটা ধরে। কিছু দূর যাওয়ার পরে ছায়া আর ইরার সামনে হঠাৎ করেই একটা ছেলে এসে দাঁড়ায়। হে ছায়া। ছায়া সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে চেনে না। কে আপনি? তোমার শুভাকাঙ্ক্ষীরা। বললেই হলো, রাস্তা ছাড়ো, নইলে কিন্তু আব্বারে বলে দিব। এত আব্বার ভয় দেও কেন? জানো আমি একজন ইন্সপেক্টর। আইসে আমার আব্বা সব থেকে শক্তিশালী, কিছু জানেন নাকি আপনি? রাস্তা ছাড়েন। ছায়া, তোমার বাবা কি আমাকে বেত দিয়ে মারবে নাকি? কথাটা শুনে ছায়া আর ইরা ফিক করে হেসে দেয়। শুনেন ভাই, মারলে ভালোই হবে, এখন পথ ছাড়েন। ইরার কথা শেষ হতে না হতেই পেছন থেকে কেউ ছায়ার কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে যায়। ছায়া জানে এই ঘ্রাণটা কার। ছায়া পেছনে ফিরে এক সুদর্শন নির্ঝরকে আবিষ্কার করে। কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। কেন দেখাবে এত সুন্দর তাকে? ছেলেদের এত সুন্দর হতে নেই। ছায়া তার নিজের জগতেই ছিল। এমন সময় কোমরে টান পড়ে, ছায়া নিজের জগতে ফিরে আসে। কি হয়েছে? গাড়িতে ওঠো। দ্বিতীয় কথা না বলতে দিয়ে ছায়াকে নিয়ে নির্ঝর নিজের গাড়িতে উঠে পড়ে। গাড়িটা যতটা সময় না পর্যন্ত চোখের আড়াল হলো, আদনান ততটা সময় পর্যন্ত তাকিয়ে রইল। আবারও কিভাবে জিতে যাবে নির্ঝর ভাই? পারবে না জিততে, দেব না আমি। আমরা কোথায় যাচ্ছি? আব্বা জানলে আমার পা কেটে দেবে। আল্লাহ, আপনি গাড়ি থামান, আমি বাড়ি যাব। চুপ থাক, নাহলে চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেব। এক ধাক্কায় পরপরে চলে যাবে। বললেই হলো নাকি? আমি যাব না, গাড়ি থামান। কে শোনে কার কথা? সে এক অচিনপুর, দেখতে ভীষণ সুন্দর। রাস্তার দুধারে গাছ, কৃষ্ণচূড়া ফুটেছে, যা এখনও তাজা রয়েছে। ছায়া গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কি অপরূপ দেখতে। ছায়া তো এখানে কখনো আসেই নাই। এইটা তাদের গ্রামের পেছন দিকে, এই দিকে আছে নদী। ছায়ার কখনো আসা হয়নি এখানে। বাইরে বেশ সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়েছে। ছায়া বেশক্ষণ বাইরের দৃশ্য উপভোগ করছিল, কিন্তু হঠাৎ করেই তার মনে পড়ে যায় তার সিচুয়েশনটা কী। এই দাঁড়ান দাঁড়ান প্লিজ, আমি বাড়ি যাবো, আব্বু মেরে ফেলবে আমায়, প্লিজ বাড়ি দিয়ে আসুন। কে শোনে কার কথা? ছায়া এবার রেগে যায়, নির্ঝরের হাতে একটা কামড় বসিয়ে দেয়। নির্ঝর জোরে ব্রেক করে গাড়িতে। ছায়া সামনের দিকে ঝুঁকে পড়ে। নির্ঝরের ওই রাগান্বিত চোখ দেখে ছায়া এবার ভয় পেয়ে যায়। ফর্সা বলিষ্ঠ হাতে ছোট্ট ছোট্ট দাঁতের কি সুন্দর দাগ হয়ে গেছে। বাহ, তোর দাঁতের আকার তো বেশ সুন্দর। আমরা এখানে নয়, আরো গভীরে এই আর্টগুলো ছাপা লাগবে। চেপে দিবি? ছায়া বেচারি বেশ ভয় পেয়ে যায়। নির্ঝর এবার সিট বেল্ট খুলে ছায়ার ঘাড় ধরে নিজের দিকে এগিয়ে আনে। কিছু দিলে কিছু নিতে হয় ছায়া। কথাটা বলেই ছায়ার জামা বুকের থেকে কিছুটা নামিয়ে জোরেই একটা কামড় বসিয়ে দেয়। ছায়ার চিৎকার শুনে আশেপাশের পাখিগুলো সব গাছ থেকে উড়ে যাওয়ার উপক্রম। নির্ঝর মাথা উঁচিয়ে ছায়ার দিকে তাকায়। ছায়ার শরীরের এই মিষ্টি ঘ্রাণ নির্ঝরকে বাধ্য করেছে ছায়ার কাছে যেতে। নির্ঝর ছায়ার সিট বেল্ট দিয়ে আবারও গাড়ি চালাতে শুরু করে। ছায়া এবার কিছু আর বলে না। সে আর কতটুকু কামড়েছে? নির্ঝরের কামড় থেকে তো রক্ত বের হচ্ছে। ছায়া মুখ ফুলিয়ে বসে আছে। নির্ঝর পারলে এক্ষুনি 2টা চুমু দেয় ওই মুখ ফোলা গালে, কিন্তু সে আর ছায়াকে রাগাতে চায় না। এমনি থেকেও রেগে অ্যাটম বোম হয়ে আছে, কখন ফাটবে হয়তো। কিছুক্ষণ পর গাড়ি এসে থামে নদীর পাড়ে একটা বাড়িতে। বাড়িটা বেশ সুন্দর, তবে খুব আহামরি নয়। নদীর প্রবল বাতাস বাঁশ আর টিনের তৈরি বাড়িটাকে আরও সুন্দর বানিয়ে তুলেছে। কাঠের মেঝে, বাঁশের দেয়াল, ওপরে টিন,
চারদিকে গাছপালা, বাড়িটাও লতানো ফুল গাছ দিয়ে ভরা। তখন সন্ধ্যার আজান দেওয়া হয়ে গিয়েছে। ছায়া এবার কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, আবার মেরেই ফেলবে। আজ বাড়িতে গেলে মেরেই ফেলবে আমায়। আল্লাহ, আমি কি করব? এই লোকটা কথা শুনুন। উফ, আমার বাড়ি দিয়ে আসুন দয়া করে। আব্বা আমার মায়ের পুঁতে দিবে মাটিতে একদম। ছায়ার কান্না দেখে নির্ঝরের ভীষণ হাসি পেল। গম্ভীর হুতুম পেঁচার মতো এই মানুষটাও হাসতে জানে। নির্ঝর ছায়ার হাত ধরে ওকে টেনে বাড়িটার ভেতরে নিয়ে আসে। ছায়াকে সেখানে উপস্থিত একটা খাটে বসিয়ে নিজে ওয়াশরুমে চলে যায়। দেখেছো কি মানুষ, দেখেছো? উফ, কি রকম মানুষে! আব্বা সত্যি মেরে ফেলবে আমায়। আম্মা আম্মা তো আমার চুল সব ছিঁড়ে ফেলবে, ঝাঁটার বাড়ি সব পিঠে পড়বে আমার। ছায়া শব্দ করে কেঁদে দেয়। ছায়ার কান্নার শব্দ নির্ঝর বাথরুম থেকে শুনতে পারছে। নির্ঝর শব্দ করে হাসে, তবে সেই হাসির শব্দ ছায়া শুনতে পারছে না। ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বের হয় নির্ঝর। ফোনটা হাতে নিয়ে ছায়ার কানে দেয়। ছায়ার সামনে তাকিয়ে নির্ঝরের দিকে তাকাতে তার বাবা ফোনের ওপাশ থেকে বলে ওঠে, ছায়া মা। আব্বা আব্বা আমি আসলে... থাক মা, আর ভয় পেতে হবে না। তোহা আমাকে বলে দিয়েছিল তুই ওর সাথে আজ থাকবি, আগেই বলতে পারতি। আব্বা আরে সমস্যা নাই, তোহা আমাকে এটা বলেছে তুই ভীষণ কান্নাকাটি করছিস, থাকবি না বলে। তুই আজকে দিনটা থাক, তোহা তো আবার পরশু চলে যাবে। তোদের কতদিন পর দেখা হলো। আব্বা আসলে... ছায়া কি আর বলবে? সামনের মানুষটা যেভাবে তাকিয়ে আছে তার দিকে, ছায়া বেচারি ভয়ে চুপচাপ করে আছে। ভালো করে খেয়ে দিয়ে ঘুমিয়ে যা, সকালে চলে আসিস। ঠিক আছে আব্বা। ফোনটা কেটে দেয় তৌফিক হাসান। আসলে নির্ঝর আগে থেকেই তোহাকে ফোন করে সবটা বুঝিয়ে বলেছে। তাকে তৌফিক হাসানকে ফোন করে কি বলতে হবে, আর তোহাও বাধ্য বোনের মতো সব সাজিয়ে গুছিয়ে বলেছে। তোহা আর ছায়ার বয়স এক হলেও তোহা ছায়ার থেকে বেশি ইন্টেলিজেন্ট। বুদ্ধি তার ছায়া থেকে অনেক বেশি। শহুরে মেয়ে, এইটুকু অ্যাক্টিভ তো হতেই হবে। নির্ঝর হাতে থাকা টাওয়ালটা পাশের সোফায় রেখে ছায়ার দিকে এগিয়ে আসে। নির্ঝরকে এগোতে দেখে ছায়া পিছিয়ে যাচ্ছে বিছানার। নির্ঝর বাঁকা হেসে ছায়ার পা ধরে নিজের কাছে নিয়ে আসে। ছায়া বেশ ভয় পেয়ে যায়। ছাড়ুন। ছাড়তে তোকে ধরে নি ছায়া। ভীষণ নেশা হয় আমার, তোর শুরুটা ঘ্রাণ পেলে আমি মাতাল হয়ে যাই। নির্ঝর ছায়ার গলায় ছোট্ট ছোট্ট চুমু দিচ্ছে। ছায়ার শরীর কাঁপছে। এতটা কাছে, এভাবে ছায়ার কাছে এর আগে কোনো পুরুষ আসে নাই। নির্ঝর ছায়ার ঠোঁট আঁকড়ে ধরে। ভালোবাসার এই ছোঁয়া গভীর হতে থাকে। ছায়ার জামার ভেতর হাত ঢুকিয়ে দেয় নির্ঝর। ছায়া এবার চোখ বড় বড় করে নেয়। নির্ঝরের হাত ধরে জামা থেকে বের করতে গেলে নির্ঝর অন্য হাতে ছায়ার ছোট্ট হাত দুটো আটকে দেয়। ছায়ার এবার নড়বার কোনো জায়গা নেই। নির্ঝরের নিচে ছটফট করা ছাড়া কোনো উপায়ই নেই। বেশ কিছু সময় পর নির্ঝর বুঝতে পারে এর থেকে ভেতরে গেলে সে আর ফিরে আসতে পারবে না। এই মুহূর্তে ছায়ার ভয়টাকে আরও আটসাট করতে চায় না। নির্ঝর ছায়ার ওপর থেকে সরে আসে। এলোমেলো হয়ে বিছানায় শুয়ে আছে ছায়া। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। ওড়নাটা নির্ঝর কখন ফেলে দিয়েছে? এলোমেলো পরিটাকে এত সুন্দর কেন লাগছে? নির্ঝর এক দৃষ্টিতে ছায়ার দিকে তাকিয়ে আছে। নির্ঝরের দৃষ্টি নিজের ওপর টের পেয়ে ছায়া দ্রুত নিজের গায়ের ওড়নাটা টেনে নেয়। পেয়েছেটা কি? হ্যাঁ, থাকবো না আমি এইখানে, বাড়ি যাবো আমি। ছায়া এবার বিষয়টা বেশ অদ্ভুতভাবে দেখে। এত সময় নির্ঝর এত কিছু করল তার সাথে, তারপরেও কি সুন্দর সব ভুলে তেজ দেখিয়ে এসব কথা বলছে। নির্ঝর পাগল মেয়েটার কথা শুনছে। এরই মাঝে কেউ তাদের দরজায় নক করে। বাড়িতে আসার সময় তো কাউকে দেখলো না, এখন আবার কে এলো? নির্ঝর দরজা খুলতেই কেউ তার হাতে কফির মগ ধরিয়ে দেয়। বলে, আর কিছু লাগলে বলবেন স্যার। ঠিক আছে বলেই দরজা লাগিয়ে দেয়। নির্ঝর কফির মগে এক চুমুক দিয়ে বলে, যাই করিস না কেন, আজ রাতে এখানে থাকতে হবে। আপনার কথা মতো নাকি থাকবো না আমি এখানে। কি করবেন আপনি? আমিও দেখতে চাই। ছায়া এত জোরে জোরে চিৎকার করে কথাগুলো বলছে, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষ হাতে কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। ছায়ার রাগান্বিত এই রূপ তার ভীষণ পছন্দ।
বাচ্চা মেয়েটার রাগের মাথায় কি বলে। কি অদ্ভুত সুন্দর। ছায়ার সামনে থাকা চুলগুলো কানের কাছে গুজে নির্ঝরের হাতে থাকা কফির মগটা টেবিলে রেখে ছায়ার দিকে এগিয়ে যেতে থাকে। তৌফিক হাসান নির্ঝরের ফোনটা কেটে যখনই পাশে তাকায় দেখতে পায় তমা দাঁড়িয়ে আছে তার পাশে। কিরিমা, কিছু বলবি? আব্বা, তুমি কিভাবে ছায়াকে ও বাড়িতে থাকার পারমিশন দিলে? কেন, সমস্যা হয়েছে কি খুব? হ্যাঁ, ছায়া কিভাবে ও বাড়িতে থাকবে? তুমি এক্ষুনি ফোন করে বলো ছায়াকে দিয়ে যেতে। কিন্তু তোহা ছায়ার বন্ধু এতদিন পর এসেছে, মেয়েটা এত আবদার করে বলছে, আমি কিভাবে ওর কথা ফেলি? আব্বা কিন্তু। এত কিন্তু নেই, তোমা খেতে আসো। মায়ের ডাক শুনে তমা পেছন ফিরে। মা, তুমি শুনেছো? আব্বা ছায়াকে চৌধুরী বাড়িতে থাকার পারমিশন দিয়েছে। হ্যাঁ, আব্বাকে আমিই বলেছি পারমিশন দিতে। মা তুমিও? আমিও কি? কিভাবে? খেতে এসো তোমা। রাবেয়া বেগম কথাটা বলে চলে যায়। তৌফিক হাসানও উঠে খাবার টেবিলে গিয়ে বসে। তোমরা খাও, আমি পরে খাচ্ছি। কথাটা বলে তমা নিজের রুমে চলে যায়। রাগে তমার ফর্সা মুখটা লাল হয়ে গেছে। কি করবে সেটা সে নিজেও জানে না। অদ্ভুত রকমের রাগ হচ্ছে তার। নির্ঝর ওয়াশরুমে গোসল করছে, ছায়া বসে আছে মুখ ফুলিয়ে। রাগ হলেও এখন আর কোনো উপায় নেই, এই রাত তাকে এভাবেই কাটাতে হবে। ছায়া রুমের জানালাটার দিকে তাকায়। জানালা দিয়ে নদীর পানির কুলকুল শব্দ আর ঠান্ডা বাতাস আসছে। ছায়া সেই জায়গায় গিয়ে বসে পড়ে। বাতাসে ছায়ার বেনি থেকে কিছু চুল ছুটে গিয়ে উঠছে। ছায়া রাতের প্রকৃতি উপভোগ করতে ব্যস্ত। এমন সময় বাথরুমে দরজা খোলার শব্দে ছায়া পেছনে তাকায়। নির্ঝর বেরিয়েছে, এক হাতে তোয়ালে দিয়ে মাথা মুছতেছে। ঢিলা ঢালা একটা গেঞ্জি আর প্যান্ট পরা তার। লম্বা লম্বা চুল নির্ঝরের, তা দিয়ে ফোঁটা ফোঁটা পানি দামি কোনো রত্নের মতো চমকে নিচে পড়ছে। নির্ঝরের ওই চোখগুলোর ওপরে আল্লাহ প্রাকৃতিকভাবেই একটা কালো লাইন বানিয়ে দিয়েছে, যা তাকে বড় আকর্ষণীয় করে তোলে। তার ফর্সা মুখে দাড়ি তেমন নেই, ছেলেটা সবসময় ক্লিন সেভ করে থাকে। তার বয়সটা আরও বেশি দমে যায় তার এই মায়াবী চেহারা দেখলে। নির্ঝরের পুরোটা মুখের মাঝে ছায়ার দৃষ্টি আটকে। গোলাপি ঠোঁট দুটোয়। এই ঠোঁট দুটো এত গোলাপি কেন? এই ছেলেটা না সিগারেট খায়, তাও এত গোলাপি কিভাবে? আল্লাহ এই মানুষটাকে খুব নিখুঁতভাবেই বানিয়েছেন। ছায়ার স্থির দৃষ্টিতে ঠিক কী প্রকাশ পাচ্ছে তা নির্ঝর জানে না, তবে ওই গোল গোল ঘন পাপড়ির চোখ দুটোকে সে ভীষণ ভালোবাসে। একদিন এমনও আসবে যেদিন নির্ঝর ওই চোখ দুটোতে চুমু দিয়ে বলবে ভালোবাসি। নির্ঝর হাতের তোয়ালেটা নিচে রেখে ছায়ার দিকে এগিয়ে আসে। কি দেখছিস? নির্ঝরের গম্ভীর কণ্ঠ শুনে ছায়া অন্যদিকে তাকায়। কিছু না, কি দেখবো? এনে তোয়ালে, যা গোসল করে আয়। গোসল করে কি পরবো? শাড়ি। শাড়ি? এই শাড়ি আবার কোথা থেকে পাবো আমি? পাবে, দেখো তো ওইখানে আলমারিটা খুলে দেখো। ছায়া গিয়ে আলমারি খুলে সেখানে 8 থেকে 10 খানা শাড়ি হবে। এগুলো কার? যারই হোক না কেন, তোর বড় দরকার, তুই পর গিয়ে। ছায়া ভেংচি কেটে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে আসে। ছায়া ওয়াশরুমে ঢুকতেই সার্ভেন্ট এসে ওদের খাবার দিয়ে যায়। কিছুক্ষণ পর ছায়া গোসল করে বের হয়। বাথরুমে একটা মেয়ের ব্যবহারিক সব পণ্য ছিল। ছায়া শাড়ির আঁচল উঠাতে উঠাতে নির্ঝরের কাছে জিজ্ঞেস করে, নির্ঝর ভাই, এখানে কারা থাকে? কেন? এখানে সব কিছু আছে, তাই জিজ্ঞেস করলাম। কেউ থাকে না, তবে মাঝে মাঝে আমার মন খারাপ থাকলে এখানে আসে। তখন কি আপনার সাথে মেয়েরাও থাকে? কেন বলতো? না মানে মেয়েদের সবকিছু আছে তো এখানে। তুই দেখি সব ভালোই পর্যবেক্ষণ করেছিস ছায়া। ওই আর কি টুকটাক। এখন তোর এই ছোট্ট মস্তিষ্কটাকে একটু শান্তি দে, এই যে খেয়ে নে। ছায়া সোফায় বসে নির্ঝরের দেওয়া খাবারগুলো খেয়ে নেয়। ছোট্ট ছায়া শাড়িতে তাকে এত সুন্দর লাগছে কেন? আচ্ছা, শখের নারীকে কি শাড়ি পরলে অনেক ভালো লাগে? নির্ঝর মন ভরে দেখছে তার ছোট্ট ছায়াকে। মেয়েটা সত্যি অদ্ভুত সুন্দর, তবে তার এই সৌন্দর্য শুধু তার জন্য, অন্য কারোর জন্য নয়। ছায়ার খাওয়া শেষ হয়ে গেলে নির্ঝর প্লেটগুলো নিয়ে বাইরে চলে যায়। ছায়া বিছানার এক কোণায় শুয়ে পড়ে। চোখ বন্ধ হয়ে আসছে তার। এমনিতেও রাত প্রায় 11টা বাজে।
এত সময় বাসায় থাকলে ছায়া ঘুমিয়ে যেত। নির্ঝর রুমে এসে ছায়াকে ঘুমাতে দেখে নিজে সোফায় শুয়ে পড়ে। পলকহীনভাবে ঘুমন্ত ছায়ার দিকে তাকিয়ে আছে নির্ঝর। এত সুন্দর কেন সে? কি আছে ওই মায়াবী মুখে? এত সুন্দর লাগতে হয় বুঝি? নির্ঝর ফোন বের করে বেশ কিছু ছবি রেখে দেয় মায়াবিনীর। তারপর নিজেও ঘুমিয়ে যায় চৌধুরী বাড়িতে। আদনান গ্রামের প্রায় সব জায়গায় পর্যবেক্ষণ করে রাত 10টায় বাড়িতে ফিরে। সবাই মিলে ওরা ডিনার করে। ডিনার টেবিলে নির্ঝরকে না দেখতে পেয়ে আদনানের ভীষণ রাগ হচ্ছে। নির্ঝর যে ছায়াকে নিয়ে গেল ওর সামনে দিয়ে, তাহলে কি ওরা একসাথে আছে? না না, এটা সে কি ভাবছে? নির্ঝর হয়তো কোনো কাজে আছে। খাবার সামনে রেখে আদনান এসব ভাবছিল। এমন সময় মিসেস চৌধুরী আদনানকে খেতে না দেখে প্রশ্ন করেন, আদনান বাবা, খাচ্ছিস না কেন? মামি, নির্ঝর ভাই কোথায়? নির্ঝর আছে। কোন কাজে? কত রাত বাড়িতে ফিরে না? তোমাকে বলে না কিছু? বলে তো, আজ তো ফোন করে বলল ওর কাজ আছে, আসতে পারবে না। কোথায় আছে শুনেছো? না, তা শুনিনি। কেন বলতো? নির্ঝরকে দরকার তোর? না, আসলে তা না, এমনি। আদনান তোহার দিকে তাকায়। তোহা নিরিবিলি খাবার খাচ্ছে। আদনান ভীষণ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন মানুষ। খাবার শেষ হলে আদনান তোহার রুমে যায়। তোহা বিছানা পেতে ঘুমাবার প্ল্যান করছিল। এমন সময় ভাইকে রুমে দেখে অবাক হয় তোহা। ভাইয়া, তুমি এখানে? বোন, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বলো। ছায়ার সঙ্গে দেখা করেছিস তুই? না ভাইয়া, সময় হয়নি, কাল করব। কেন বলতো? ওর স্কুল ছিল না, কাল থেকে ঈদের ছুটি পড়ে যাচ্ছে। আমরা মজা করব আর ঘুরব। ও, তুই জানিস ছায়া কোথায়? এই কেমন প্রশ্ন ভাইয়া? ছায়া অবশ্যই বাড়িতে। তাই তো। আদনান রুম থেকে বেরিয়ে যায়। তোয়া বড় একটা নিঃশ্বাস ত্যাগ করে। নির্ঝর তাকে কোন বিপদে ফেলল? তবে তার ভাই হঠাৎ শোয়ার খোঁজ কেন নিল? তোহা এত কিছু না ভেবে ঘুমিয়ে যায়। মাঝরাতে অনেক ঠান্ডা লাগায় ছায়ার ঘুমটা ভেঙে যায়। আশেপাশে কোনো চাদর বা কাঁথা খুঁজে পাচ্ছে না ছায়া। ছায়া বিছানা থেকে উঠে পাশে তাকায়। নির্ঝরের ঘুমন্ত মুখটা দেখে ছায়া দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে ছায়া মাথায় একটা বুদ্ধি আসে, কিন্তু বুদ্ধিটাকে সফল করার আগে তাকে জানালাগুলো বন্ধ করতে হবে। খুবই ঠান্ডা হাওয়া আসছে। ছায়া জানালাগুলো বন্ধ করে গুটি গুটি পায়ে নির্ঝরের সামনে এসে বসে। টেবিল থেকে কালো মার্কার নিয়ে নির্ঝরের মুখে সুন্দর করে আঁকাঝুঁকা করে ছায়া। নির্ঝরের ওই ফানি মুখটা দেখে ছায়া নিজে থেকেই হাসতে হাসতে খুন হয়ে যাচ্ছে। সারাটা রাত এদিক আর ওদিক করে কাটিয়েছে তমা। ঘুম যেন তার ওই দুই চোখকে ছুঁতে পারেনি একটা বারের জন্য। ছায়া ও বাড়িতে কী করছে, শুধু এপাশ আর ওপাশ করে তমা সেটাই ভাবছিল। তমা এবার বিছানা ছেড়ে উঠে বাইরে চলে আসে। রান্নাঘর থেকে পানি খেয়ে বাইরের দিকে আসতে গেলে তৌফিক হাসানের মুখোমুখি হয় তমা। বাবা, তুমি হঠাৎ করে ভয় পাইয়ে দিলে। কি ব্যাপার তোমা, ঘুমাওনি কেন মা? ঘুমিয়েছিলাম বাবা, হঠাৎ ভেঙে গেল। মনে হচ্ছে ভীষণ চিন্তায় আছো। না বাবা, সেরকম কিছুই না। এদিকে আসো, আমার সাথে আসো। তমা ভুরু কুঁচকে বাবার সাথে এগিয়ে যায়। তৌফিক হাসান তমাকে নিয়ে সোফায় বসেন। শোনো মা, আমি তোমায় আজ একটা কথা বলতে চাই। কি কথা বাবা? চৌধুরী বাড়িতে ছায়ার যাওয়া আসাটা স্বাভাবিক বলে মেনে নিতে হবে। আমি জানি তোমার মনের মাঝে অনেক প্রকার প্রশ্ন বা চিন্তার কারণে তুমি ঘুমাতে পারোনি। তেমন কিছু না বাবা। আমার কথা শেষ হতে দাও। জি বাবা। আমি তোমায় আজ কিছুই বলবো না, শুধু একটাই অনুরোধ, কোনো প্রকার ঝামেলা আমি তোমার জন্য ছায়ার জীবনে চাই না মা। ছায়া তোমার বোন, আশা করি তোমাদের মাঝে কিছুর জন্য কোনো প্রকার দ্বন্দ্ব হবে না। আমি বেঁচে থাকতে আমার কোনো মেয়েকে কিছুর জন্য ঝামেলা করতে দেখতে পারবো না। চালাক বিচক্ষণ তৌফিক হাসান কথাগুলো বলেই সেখান থেকে উঠে রুমে চলে গেল। এমন নয় তমা কিছু বোঝে না, সে ভালোই বুঝতে পেরেছে বাবা তাকে কি বুঝিয়েছে। কিন্তু তারপরেও তমার মনে বাবার এই কথায় হিংস্রতা কেমন বৃদ্ধি পেল। তমা রুমে গিয়ে শুয়ে পড়ল। ছায়া নির্ঝরের মুখ দেখে হাসতে হাসতে যখন খুন, তখনই শক্ত দুটো হাত ছায়াকে টেনে নিজের বুকের ওপর ফেলে।
ঘটনার চক্রে ছায়া ভয় পেয়ে চোখ বন্ধ করে নেয়। কি করছিলি? কিছু না। না, কিছু তো করলি মাত্র। কি করলি যদি বল। বিশ্বাস করুন কিছু করিনি। নির্ঝর ছায়াকে জাপটে ধরে সোফার ওপরই আবার চোখ বন্ধ করে নেয়। আরে কি করছেন? এভাবে নড়াচড়া করা যাবে না। আমায় ছাড়ুন, ছাড়ুন আমায়। এখানে কে এসছে, তুই নাকি আমি? আমি। তাহলে আবার চুপচাপ ঘুমা। না ছাড়ুন, আমার দম বন্ধ হয়ে গেল। আপনি এত শক্ত কেন? নির্ঝর চোখ খুলে ছায়ার দিকে তাকায়। নির্ঝরের চেহারায় এসব আঁকি বকি দেখে ছায়ার হাসি মোটেও বাদ মানছে না। ছায়া শব্দ করে হেসে দেয়। ছায়ার হাসির শব্দ আর ওই মায়াবী মুখখানা দেখে সেই দিকে স্থির নয়নে তাকিয়ে আছে নির্ঝর। মেয়েটার হাসিও এত সুন্দর। নির্ঝর এবার উঠে ছোট্ট ছায়াকে পাজা কোলে তুলে নেয়। কি হলো এটা? নির্ঝর ছায়ার কথার উত্তর না দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজের চেহারার এমন অবস্থা দেখে নির্ঝর অবাক হয়ে যায়। কত বড় সাহস এই মেয়ের! ছায়া এখনও নির্ঝরের পাজে কোলেই আছে। কি করেছিস সেটা? এঁকেছি। নির্ঝর ভ্রু কুঁচকে ছায়ার দিকে তাকায়। দাঁড়া। নির্ঝর ছায়াকে বিছানায় ফেলে ছায়ার পেটে কাতুকুতু দিতে থাকে। ছাড়ুন, ছাড়ুন। আমার অনেক সুসুর, ছাড়ুন। এরকম আর করবি না, আর করবো না, ছাড়ুন প্লিজ। আল্লাহ এমন কেউ করে নাকি? মরেই তো যেতাম। নির্ঝর ছায়াকে জড়িয়ে ধরেই শুয়ে পড়ে। মুখ ধুবেন না? না, ঘুমা। ছায়া আর কিছু বলে না, ওভাবেই ঘুমিয়ে যায়। ভোরের আলো আকাশে দেখা মিলতেই নির্ঝরের ঘুম ভেঙে যায়। যেখানে তারা এই মুহূর্তে আছে এখান থেকে গ্রামে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা লাগবে। নির্ঝরের খুব ভালো ঘুমের কারণ হলো ছায়া। তার বুকের সবটা অংশ জুড়ে যখন ছায়ার ছোট্ট শরীরটা বিরাজ করে তখন এক রাজ্যের শান্তির ঘুম নির্ঝরের চোখে কোথা থেকে ছুটে আসে। তবে এখন আর ঘুমালে চলবে না। নির্ঝর তাই বিছানা থেকে ওঠে, ফ্রেশ হয়ে বাড়িটার কেয়ারটেকারকে ফোন করে। কিছুক্ষণ পর লোকটা খাবার দিয়ে যায়। নির্ঝর খাবারগুলো টেবিলে রেখে ছায়ার কাছে চলে আসে। পরম আদরে ছায়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছায়া, ছায়া। মা, আজকে ছুটি, আরো ঘুমাবো। ছায়া ওঠ, বাড়ি যেতে হবে। নির্ঝরের কণ্ঠ শুনে ছায়া চোখ খুলে তাকায়। নির্ঝরকে নিজের সামনে দেখে ছায়া বিছানা থেকে উঠে বসে। যা, একটা 3 পিস পরিস। ঠিক আছে। ছায়া উঠে গোসল করে নেয়। সকাল সকাল ঠান্ডা পানি, বেশ ভালোই লাগলো ছায়ার। ছায়া ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে রুমে আসে। কিরে, গোসল কেন করলে? কেন, সমস্যা? গোসল করার মতো তো কিছুই করলাম না। আজব তো, গোসল করতে কি কোনো অন্তর্মন্তর লাগে নাকি? নির্ঝর দুষ্টু হাসে। ছায়া মেয়েটা তাও বুঝতে পারে না। আয়, খেতে বস। ছায়া নির্ঝরের পাশে বসে খাওয়া শুরু করে। খাওয়া শেষ নির্ঝর ছায়াকে নিয়ে বেরিয়ে যায়। নির্ঝর আসার সময় এত ভয় আর আতঙ্ক ছিল, ছায়া একটুও খেয়াল করেনি বাইরের পরিবেশটা। কিন্তু এখন খুব ভালো লাগছে। ছায়ার মনটা ভীষণ ফুরফুরে হয়ে আছে। নির্ঝরের তা দেখে কেমন সুখ সুখ লাগলো। সে তার শখের নারীকে এভাবেই ভালোবেসে আগলে রাখতে চায় এবং এভাবেই ভালোবাসা দিতে চায়। ছায়ার চোখে এক বিন্দু পানিও নির্ঝরের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তবে সব গল্পে শান্তি চিরস্থায়ী নয়। ছায়াকে আগলে রাখতে হলে এই এমপি সাহেবকে হতে হবে প্রচুর কঠিন। নির্ঝরের গাড়ি তাদের গ্রামে এসে ঢোকে। সকালের বাজার বসেছে গ্রামে। নির্ঝরের গাড়ি দেখে সব সাধারণ মানুষ তার দিকেই এগিয়ে আসে। কিন্তু নির্ঝরের কাছে পৌঁছানোর আগেই নির্ঝরের গার্ডগুলো তাকে ঘিরে ধরে। স্যার এখন ব্যস্ত, তোমরা অফিসে এসো কোনো দরকার হলে। সবাই বলে দরকারে না, নির্ঝরকে একটু দেখতে চায় তারা। কিন্তু এই মুহূর্তে তার সাথে আরও একজন আছে, তাই তোমরা বাড়িতে যাও। সবাই তাদের এমপিকে অনেক ভালোবাসে, তাই তাকে মান্যও করে। ছায়া গাড়ির ভেতর থেকে সব দেখতে পারছিল, কিন্তু বাইরে থেকে কেউ ভেতরের কাউকে দেখতে পায়নি। ছায়া বেশ অবাক হয়, সবাই এই রুক্ষ প্রকৃতির মানুষটাকে কতটা ভালোবাসে। নির্ঝর ছায়ার বাড়ির কিছু দূরে গাড়ি থামায়। যা বাড়িতে। ঠিক আছে। ছায়া নামবে তার আগেই নির্ঝর ছায়ার হাতটা ধরে বসে। ছায়া পেছন ফিরে তাকায়। নির্ঝর এগিয়ে আসে ছায়ার দিকে। যাওয়ার আগে ভালো করে বিদায় জানাতে হয়।
বলে গেছিস? কিভাবে জানাবো? নির্ঝর এগিয়ে ছায়ার ঘাড়ের পেছনে হাত দিয়ে নিজের কাছে নিয়ে এসে ছায়ার ঠোঁটে চুমু খায়। ছায়ার গাল লাল হয়ে যায় মুহূর্তে। এভাবে বলতে হয়। ছায়া দ্রুত বেরিয়ে বাসার দিকে দৌড় দেয়। নির্ঝর সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পাগল মেয়েটা, তবে শুধুই তার। ছায়া বাড়িতে ঢুকতে বাবার সাথে ধাক্কা খায়। আব্বা। ছায়া মা আমার, কি ব্যাপার এত দূর তো কোন দিকে ছুটছ? বাড়িতেই আসছি বাবা। আচ্ছা, তো আসেনি? না আসেনি, বিকালে আসবে বলেছে। ঠিক আছে, খেয়ে এসেছো? হ্যাঁ। তৌফিক হাসান তার কাজে চলে যায়। ছায়া খুশি মনে বাড়িতে প্রবেশ করে। তমা টিভির রুমেই ছিল। ছায়াকে দেখে তমা উঠে দাঁড়ায়। এই ছায়া, তুই কাল স্কুলের জামা পরে গিয়েছিলি, আজ নতুন জামা কোথায় পেলি? নতুন জামা কোথায় পেলাম জানি না। মানে কি? রাবেয়া বেগম পেছন থেকে বলে ওঠেন। হয়তো তুহার। মায়ের কথায় ছায়ার মাথায় বুদ্ধি আসে। আসলে ছায়া মিথ্যা বলে না কখনো। হ্যাঁ, এটা তো তোহার, আমি ভুলেই গিয়েছিলাম। আজব তো। আজবের কি আছে আপু, আমি যাই ঘরে। ছায়া ঘরে চলে আসে। বিছানায় শুয়ে নির্ঝরের কথাই ভাবতে থাকে। আজ থেকে আগে কখনো এমন হয়নি। নির্ঝরের চেহারাটা বারবার ছায়ার চোখের সামনে ভেসে আসছে। ছায়া মুখ লুকিয়ে নেয় লজ্জায়। চৌধুরী বাড়িতে নির্ঝর প্রবেশ করতেই করিডোরে আদনান দাঁড়িয়ে আছে। আদনানকে দেখে নির্ঝর না দেখার ভান করে নিজের রুমের দিকে হাঁটা ধরে। ভাই, তুমি কি আমাকে ইগনোর করছো? না তো, তোর হঠাৎ এমন কেন মনে হলো? না আসলে কাল যে দৃশ্য দেখালে। নির্ঝর মৃদু হাসে। হাতটা পকেটে রেখে আদনানের দিকে এগিয়ে যায়। প্রতিটা মানুষের নিজের লিমিটের মধ্যে থাকা উচিত। এর থেকে বের হয়ে গেলে বিপদ নিশ্চিত। তুমি আমার ছোট ভাই, তাই ওয়ার্নিং করছে। এরপর অ্যাকশন নেব। কথাটা বলে নির্ঝর সেখান থেকে চলে যায়। আদনান হাত মুঠো করে দাঁতে দাঁত চেপে বলে, ওই মেয়ে আমারই হবে। তোমার আগে ওর শরীরে আমার হাত পড়বে, কথা দিলাম নির্ঝর। জেদ এবং রাগ মানুষকে কত নিচে নামিয়ে দিতে পারে। সারাদিনে নির্ঝর বাড়ি থেকে কোথাও যায়নি। অনেকগুলো কাজ পড়ে আছে, তাও করা হয়নি। ছায়া নামক মানুষটা তার জীবনে না আসলে আর এই রোগের ঔষধ নির্ঝর পাচ্ছে না। তোহা বিকালবেলা রেডি হয়ে ছায়াদের বাড়িতে চলে আসে। ছায়া, ছায়া। ছায়া ঘুমাচ্ছিল। রাবেয়া বেগম তোহাকে দেখে বললেন, মারে, কেমন আছিস? এই তো চাচি, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ছায়া রুমে, ঘুম, যা ডেকে তুল। আচ্ছা। তোহা ছায়ার রুমে চলে যায়। ছায়া ঘুমিয়ে আছে এলোমেলো হয়ে। এই ছায়া ওঠ। না, আর একটু ঘুমাবো। ছায়া ওঠ। ছায়াকে টেনে তুলে বিছানায় তোহা। তুলি কেন ডেকে? চল বাহিরে যাব, চল। কেন? একটু ঘুমালে ভালো হয়। ছায়া। তোহার চিল্লানোতে ছায়া বিরক্তি নিয়ে তাকায় তোহার দিকে। কি এমন করে তাকে লাভ নেই, যা ফ্রেশ হতে যা। যাচ্ছি, মরণ সব আমার। ছায়া বাথরুমে চলে যায়। ছায়ার যাওয়ার পরপরই তমা আসে তোহার কণ্ঠ পেয়ে রুমে। এই তোহা, কেমন আছো? তমা আপু, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। তা কোথায় যাবা? এই ঘুরতে এসে ধরে সময়ই পেলাম না। এই মা, কি বলো? কাল রাতে না দুই বান্ধবী এক জায়গায় ছিলে? তোহা কিছুটা ঘাবড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ছিলামই তো এক জায়গায়, কিন্তু ঘুরতে তো যাইনি। সত্যি করে বলো তো তোহা, কাল কি তোমরা এক জায়গায় ছিলা? হ্যাঁ, আর কোথায় থাকবো। এর মধ্যে ছায়া বেরিয়ে আসে। চল ছায়া যাই। দাঁড়া, চুলটা আঁচড়ে নি। আমাকে নিবা না তোমরা? নেবো, কেন নেবো না, চলো তুমিও। দাঁড়াও, রেডি হয়ে আসি। তোহা রেডি হতে চলে যায়। ছায়া চুল আঁচড়ে মুখটা মুছে নেয়। মেয়েটা কিছু পরে না, না কোনো মেকআপ করে। শুধু বাবার দেওয়া একটা চেইন গলায় থাকে, গোল একটা লকেটের সাথে। ছায়াকে এভাবেই সুন্দর লাগে সব সময়। এদিকে তমা ক্রিম, পাউডার, লিপস্টিক সব কিছু লাগিয়ে সুন্দরভাবে পরিপাটি হয়ে বের হয়েছে। তিনজন হাঁটা ধরে। তমা তো
নিজের ফোনে ব্যস্ত। ছায়া আর তোহা নানান গল্প করছে। তোমা আপু, হ্যাঁ বলো তোহা। চলো মামা বাসার দিকে যাই। এই না, এখন ওই দিকে কেন? মেঘ করেছে, আকাশে বৃষ্টি হলে। কেমন নয় ছায়া, চল মেঘ করলে তোহাদের মামা বাড়িতেই থাকবো। না, আমি যাব না। ছায়া বেশি করবি না, চল। তোহা টেনে ছায়াকে নিয়ে যায়। ছায়া মোটেও রাজি নয়। চৌধুরী বাড়ির পুকুর পাড়ে তিনজনে বসে আছে। তমা কিছু ছবি তুলছে নিজের। দেখছিস কি সুন্দর পরিবেশ। হ্যাঁ, আসলেই সুন্দর লাগছে। ছায়া ঘুরে বসে পড়ে নিজের রুম থেকে বের হতেই। এমন সময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে পরীর দেখা মিলল। তোহা তমাও আছে। নির্ঝর বুঝতে পারলো কাজটা তোহার। বাইরে মেঘ করেছে। নির্ঝর আঁটলো বুদ্ধি। মায়াপরীকে আরেকটু সময়ের জন্য নিজের কাছে রাখতে পারবে। নির্ঝর বাইরে এসে কাজের মহিলার সামনে আসে। কাকি যাও তো, তোহা আর ওর বন্ধুদের ডেকে আনো বাড়িতে, বাইরে হয়তো বৃষ্টি হবে। পিছন থেকে মিসেস চৌধুরী বলে ওঠে, কে এসেছে? ছায়া। মিসেস চৌধুরী ছায়ার নাম শুনে অবাক হয়ে যায়। ওমা, ছায়া, জলদি যা। জমিলা, জলদি যা, ছায়াকে ধরে নিয়ে আয়। বল চৌধুরী কাকে ডাকছে। কাকি এত উত্তেজিত হয়ে গেল। আরে হব না, যা, তুই আগে ছায়াকে অবশ্যই আনবি। যাচ্ছি যাচ্ছি। মা, এত খুশি ওর কিছুই নেই। চুপ কর। খুশি নেই মানে? আমার হবু বউ প্রথমবার এই বাড়িতে আসবে। যাই, আমি দেখে আসি কি রান্না করছে। নিজের কপালে হাত দেয়। এখনো বিয়ে হলো না, তার আগ থেকে এই অবস্থা। বিয়ের পর কি হবে? তবে মনে হচ্ছে ছায়ার কপালে ভালো। আর 5 জন শাশুড়ির মতো হবে না তার মা। পুকুর পাড়ে জমেলা গিয়ে ওদের ডেকে নিয়ে আসে। আমি বলেছিলাম আপু বৃষ্টি হবে, যাব না, তুই শুনলি না। কাল তো এই বাড়িতেই ছিলি, আজ এত ভাব কেন দেখাচ্ছিস? ছায়া অবাক হয়ে তাকায় বোনের দিকে। কি অদ্ভুত। চৌধুরী বাড়িতে প্রবেশ করতেই মিসেস চৌধুরী ছুটে আসে। আরে এসো এসো, তুমি নিশ্চয়ই নির্ঝর, মানে তোহার বান্ধবী ছায়া। হ্যাঁ, আপনি কে? আল্লাহ, আমাকে চিনো না? আমি নির্ঝরের মা। আন্টি ভালো আছেন? হ্যাঁ রে মা, তোকে দেখে আরও ভালো হয়ে গেলাম। মাশাল্লাহ, কি সুন্দর মেয়েটা। আন্টি, আপনি এমন করে কেন বলছেন? এটা কে তোহা? ছায়ার বড় আপু তমা। ও, ভেতরে আসো তোমরা। ওরা সবাই ভেতরে চলে আসে। ড্রয়িং রুমে সাদা শার্ট কালো প্যান্ট পরিহিত সুদর্শন মানুষটাকে দেখে ছায়ার হৃদয়ে কম্পন দ্বিগুণ বেড়ে গেল। নির্ঝরের ওই দৃষ্টি ছায়ার দিকে স্থির। ছায়ার কেমন অস্বস্তি হচ্ছে। কারোর চোখের দৃষ্টিতে এত নেশা থাকতে পারে? বাইরে ঝুম, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। নির্ঝর কেমন আছেন? ভালো। ছায়ার দিকে তাকানো থাকা অবস্থায় বলে কথাটা নির্ঝর। তোমার বিষয়টা মোটেও পছন্দ হচ্ছে না। বাইরে ঝুম বৃষ্টি। মিসেস চৌধুরী অনেকগুলো খাবার ছায়া, তমা আর তোহার সামনে রেখেছে। ছায়া চুপচাপ বসে আছে। নির্ঝর সে কখন চলে গেছে ওপরে। তমা এগুলো সেগুলো অনেক গল্প করছে। এর মাঝেই সেখানে আদনান উপস্থিত হয়। আদনানের দৃষ্টি ছায়ার ওপরে যেই রকম, সেটা ছায়ার মোটেও পছন্দ হয় না কখনো। ছায়া নিজের পরনের ওড়নাটা ভালো করে নেয়, যদিও সেটা ভালোই ছিল। কেমন আছো ছায়া? ছায়া কোনো উত্তর দেয় না। আরে ছায়া, আমার বড় ভাইয়া আদনান তোকে কিছু জিজ্ঞেস করছে। তো আমি একটু ওয়াশরুমে যাব। হ্যাঁ হ্যাঁ চল, আমি নিয়ে যাই তোকে। তোহা ছায়াকে নিয়ে ওপরে চলে আসে। তোহাও জানে কিভাবে ছায়াকে তার ভাইয়ের কাছে দিতে হয়। তোহা ছায়াকে নির্ঝরের রুমের সামনে এনে বলে, এই রুমে সুন্দর বাথরুম আছে, যা ভিতরে। তুই যাবি না? না না, তুই যা, আমি বাইরে আছি। সাদা সিধা ছায়া সে নিজেও জানে না তাকে সিংহের গুহায় ঢুকিয়ে তার বান্ধবী বগালপাড়। ছায়া সরল মনে ভেতরে ঢুকে বিছানায় নির্ঝরকে বসে থাকতে দেখে ভয় পেয়ে যায়। কি রে, ভয় পর কি হলো এখানে? আমি তো জানতাম আপনার রুম। ছায়া পেছন ফিরে দরজায় হাত দেবে, তার আগেই ঝড়ের বেগে কেউ তার পেছন থেকে দরজা লক করে দেয়। ছায়া তাকিয়ে আছে দরজার দিকে। হৃদয়ে কম্পন ক্রমশ বেড়েই চলেছে। নির্ঝর সেভাবেই দাঁড়িয়ে আছে। পেছনে ফের। ছায়া ধীরে ধীরে পেছনে ফিরে। নির্ঝর একেবারে তার সামনে। ছায়ার দিকে ঝুঁকে যায় নির্ঝর। ছায়া ভয়ে চোখ বন্ধ করে নেয়। নির্ঝর বাঁকা হাসে।
ছায়ার গালে টুপ করে একটা চুমু দিয়ে দেয়। ছায়া নির্ঝরের বুকে হাত দিয়ে তাকে দূরে ঠেলাতে চাইল। নির্ঝর ছায়ার দুহাত ধরে বসে। কি ম্যাডাম? নির্ঝরের মুখে ম্যাডাম ডাক্তার শুনে ছায়ার হৃদয় বাকবাকুম হয়ে গেল। চারদিকে রঙিন পাখি উঠছে। নির্ঝর ছায়াকে নিয়ে বিছানায় বসিয়ে নিজের মাথাটা ছায়ার কোলে দেয়। মাথায় টিপে দেয়া। এখন হ্যাঁ। আপু বাইরে আছে, আমাকে এভাবে দেখলে? দেখলে তো কি, তুই আমার, তোর সবই আমার। কবে হলাম আপনার? নির্ঝর চোখ খুলে তাকায়। যেদিন প্রথম তুই পৃথিবীর আলো দেখেছিলি সেদিন থেকে তুই আমার হয়ে গেলি। মানে? ছোট মাথায় এত কেন জোর দিস? আপনি বাধ্য করেন যে। বাহ, বেশ ভালোই কথা শিখেছিস। এখন মাথা টিপে দে। ছায়া মৃদু হাসে। নির্ঝরের চুলগুলোতে হাত বুলাতে কেন জানি না অদ্ভুত শান্তি লাগছে ছায়ার। ভীষণ ভালো লাগা কাজ করছে। তোহা, তুমি নিচে এলে? ছায়া কোথায়? আরে আপু আছে বাথরুমে, সময় লাগছে হয়তো। তুমি এসো, লুডো খেলি। ভাইয়া আয় তুইও। কিন্তু তোহা, তুই ছায়াকে একা রেখে চলে এলি? তো কি হয়েছে আদনান? এই বাড়িতে থেকে তো তাকে আর কেউ চুরি করে নিয়ে যাচ্ছে না। মিসেস চৌধুরী কণ্ঠ শুনে আদনান চুপ হয়ে যায়। চলো তাহলে আদনান, তোহা, তমা আর আমি 4 জন হয়ে গেল, আমরা লুডো খেলি। তুমিও খেলবে মামি? ইয়ে, চলো। মিসেস চৌধুরী তাদের নিয়ে লুডো খেলতে বসে। তিনিও চায় তার ছেলেটা তার হবু বৌমাকে একটু কাছে না হয় পাক। নির্ঝর ছায়ার পেট থেকে জামাটা সরিয়ে ছায়ার পেটে মুখ গুজে দেয়। নির্ঝরের বন্ধ চোখগুলো দেখতে ব্যস্ত ছিল ছায়া। এর মধ্যে এমন অবস্থায় নির্ঝরের কাজে ছায়ার শরীর কেঁপে ওঠে। কি করছেন? ছাড়ুন আমায়। কে শোনে কার কথা? নির্ঝরের ঠোঁটের স্পর্শ নিজের শরীরে অনুভব হতে ছায়া আরও কেঁপে ওঠে। ছায়ার মুখে এমন শব্দ শুনে নির্ঝর ছায়ার জামা থেকে মুখ বাইরে আনে। ছাড়ুন। নির্ঝর তাকিয়ে আছে মায়াবতীর লাজুক মুখের দিকে। কি অদ্ভুত সুন্দর এই মায়াবী মুখটা। লজ্জা পেলেও তাকে সুন্দর লাগে। নির্ঝর ছায়াকে আর জ্বালাতে চায় না। মেয়েটা এমনিও বাচ্চা, কখন না কখন কান্না করে বসে। নির্ঝর বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ছায়া বিছানা থেকে উঠে দরজার সামনে আসে, কিন্তু তারও তো বাথরুমে যাওয়া লাগতো। ছায়া এবার আশেপাশে তাকায়। নির্ঝরের রুমটা বেশ বড় আর বেশ দামি দামি আসবাবপত্র দিয়ে চারদিকে পরিপূর্ণ। এখানে ফ্যান দুটো, এসি একটা। ছায়া ভাবছে, এত টাকা দিয়ে মানুষ কি করে সেটা ভাবতাম, এখন দেখছি এই সবই করে। একটা ফ্যান আমার রুমে, একটা টেবিল আর একটা খাট, একটা ওয়ার্ডরোব। এত কাচের সিরামিকের জিনিস শুধু মার শোকেজেই আছে, তাও তো তাতে মেহমান আসলে খায়। এগুলো দিয়ে কি করে? এতে তো কেউ খাবারও খেতে পারবে না। কি বিড়বিড় করছিস ছায়া? কিছু না, বাথরুমে যাব আমি। কথাটা বলে ছায়া বাথরুমে চলে যায়। বাথরুমে এসে ছায়া আরও অবাক। এই বাথরুম তো মনে হয় তার রুমের সমান। কত কিছু, কমোড, বেসিন, বাথটব। ওরে বাবা, বাথরুমেও ফ্যান আছে, কত রকম সাবান, শ্যাম্পু আর কিছু কিছু জিনিস তো ছায়া নিজেও চেনে না। ছায়া চুপচাপ নিজের কাজ সেরে বেরিয়ে আসে। নির্ঝরকে রুমে না পেয়ে ছায়া বেরিয়ে আসতে যাবে, তখনই চোখের সামনে একটা রুমাল দেখতে পায়। এটা নির্ঝরের পকেটে দেখেছিল সেদিন। রুমালটা ছায়া হাতে নিয়ে নাকের সামনে ধরতেই নির্ঝরের ঘ্রাণ ভেসে আসে সেখান থেকে। দুষ্টু ছায়া তাই সেটা হাতে লুকিয়ে বেরিয়ে আসে। একটা রুমালই তো, কিছু বলবে না? ছায়া এসব ভেবে রুম থেকে বেরিয়ে আসতেই হঠাৎ করেই একজন মধ্যবয়স্ক মহিলা ছায়ার সামনে চলে আসে। এই মেয়ে, কে তুমি? সাহস তো কম না তোমার? চৌধুরী বাড়ি ঢুকে এমপি সাহেবের রুমে ঢোকো? আন্টি আমি ছায়া। ছায়া ভাইয়া চিনি না। তুমি কি চোর? কি চুরি করেছো দেখি? ছায়া হওয়ার যাই হও, এটা কি তোমার হাতে? কিছু না আন্টি। কিছু না মানে? কি লুকোচ্ছ? দাও, আমাকে দাও বলছি। আন্টি কিছুই না আসলে। মহিলা ছায়ার হাত জোর করে চেপে ধরে। ছোট্ট ছায়ার চোখে ব্যথায় পানি চলে আসে। আন্টি কিছু নেই আমার কাছে। এই কি এটা? রুমাল? তুই আর কি চুরি করেছিস বেয়াদব মেয়ে? ফুপি? পিছন থেকে নির্ঝরের চিৎকার শুনে নির্ঝরের ফুফি ছায়ার হাত ছেড়ে দেয়।
ছায়ার চোখে পানি টলমল করছে। ছোট্ট মেয়েটা বুঝতে পারেনি এমতো অবস্থায় তাকে কি করা উচিত, আর তার মনে এটাই আসছে যে চুরি তো সে করেছে, রুমালই হোক না, না বলতেই তো নিয়েছে। আর নির্ঝর ছায়ার হাতটা ধরে দেখতে পায় লাল দাগ হয়ে গেছে। তুমি কি মানুষ ফুপি? ও কিভাবে চেপে কেন ধরেছ? নির্ঝর বাবা, ও তো রুম থেকে রুমাল সহ অনেক কিছু চুরি করে পালাচ্ছিল। প্রথম কথা, সে আমার রুমে আমার অনুমতি দিয়েছিল। দ্বিতীয় কথা, আমার যা কিছু আছে সব তারও, তাই এখান থেকে কিছু চুরি করার প্রয়োজন নেই ওর। নির্ঝরের কথায় ওর ফুপি বেশ অপমান বোধ করে। বাবা, তুই এই মেয়েটার জন্য আমাকে অপমান করছিস? এই মেয়েটা বড় না, ওর নাম ছায়া, নির্ঝর চৌধুরীর হবু বউ। এরপর থেকে ওর সাথে ঠিক করে কথা বলবা। নির্ঝর তার ফুপির থেকে রুমালটা নিয়ে ছায়াকে নিয়ে রুমে চলে আসে। ছায়ার চোখের পানি নির্ঝরের মোটেও সহ্য হয় না। এই নে রুমাল, কাঁদিস না। এটা নিয়ে কি করছিলে? কিছু না, নিতে মন চেয়েছিল। নির্ঝর যে প্রিয়তমার লিচু খাওয়া হয়নি বলে রাত বিরাতে হাজার লিচু হাজির করে তার বাড়িতে, আর সেই প্রিয়তমা সামান্য রুমালের জন্য নাকি চোর হয়ে গেল। নির্ঝর ছায়াকে জড়িয়ে ধরে। কাল রুমালের দোকান তোর পায়ে হাজির করব। দোকান লাগবে না, এটা লাগবে। কেন? এতে আপনার ঘ্রাণ আছে। নির্ঝর ছায়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নির্ঝর ছায়ার হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে নেয়। ছায়া, এদিকে তাকা। ছায়া চোখ তুলে তাকায় নির্ঝরের দিকে। কাঁদিস না, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। কি হয়েছে ছায়ামা, কাঁদছিস কেন তুই? মিসেস চৌধুরী নির্ঝরের জন্য কফি হাতে রুমে এসে ছায়ার কান্না দেখে অবাক হয়ে যায়। তোমার ননদ আমার ছায়াকে চোর বলেছে মা। কেন? চোর কে বলেছে? ছায়ামা, কি হয়েছে আমাকে খুলে বল। মিসেস চৌধুরী ছায়ার পাশে বসে ছায়ার মাথায় হাত রাখে। কিছু না আন্টি, কেউ কিছু বলেনি, আমি এমনি ব্যথা পেয়েছি। ছায়া এই প্রথম মিথ্যা বলল, কারণ নির্ঝর আগে থেকেই অনেক বেশি কথা বলেছে ওই আন্টিটাকে। নির্ঝর ছায়ার এমন পরিবর্তন দেখে বেশ খুশি হয়। তাহলে সংসার ভাব আসছে, বিয়ে এবার করাই যায়। কি রে নির্ঝর, এমন করে কি দেখছিস? কি হয়েছে ছায়ার, আমাকে বল। মা, কিছু না। দেখো, ওর শরীরে জামাটা ভেজা। যাও, ওকে একটু ফ্রেশ করিয়ে কাবার্ডের জামা আছে পরিয়ে দাও। আমাকে বল কি হয়েছে। মা, কিছু হয়নি, যাও। মিসেস চৌধুরী আর কিছুই বললেন না, ছায়াকে নিয়ে ওয়াশরুমে চলে আসে। এইদিকে পানি, তুমি গোসল করে নাও মা। ঠিক আছে আন্টি। বৃষ্টির পানিতে ভেজা ছিল ছায়ার জামা, কান্নাকাটি করে আরও ভিজিয়েছে। আসলে এমন কথা বা অবস্থা দুটোই তার কাছে নতুন, তাই বুঝতে পারেনি কি হলো। নির্ঝর যে ছায়ার জন্য সব জামা কাপড় কিনে কাবার্ড ভরেছে, এটা দেখে মিসেস চৌধুরী অবাক। আমার ছেলে বিয়ের আগে এত কিছু, বিয়ের পর কি করবি বাপ? নির্ঝর মাকে পেছন থেকে জড়িয়ে ধরে। বিয়ের পর তোমাকে পোতা আর পত্নীর মুখ দেখাবো, প্রতি বছর একটা। বেয়াদব ছেলে, মায়ের সামনে মুখ সামলে কথা বলতে পারিস না, নির্লজ্জ। বা আন্টি, আপনারা নির্ঝরের ভালোবাসা দেখিয়ে আমি মুগ্ধ। পেছন থেকে তমার কণ্ঠ ভেসে আসতে নির্ঝর মাকে ছেড়ে দেয়। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আমি তো ঘুরতে ঘুরতে এসেছিলাম, এসে দেখি এটা আপনার রুম, আর দরজাটাও খোলা ছিল। দরজা খোলা থাকলে কারো রুমে চলে আসতে হবে? আহ নির্ঝর। মায়ের হাতের ইশারায় নির্ঝর থেমে যায়। মিসেস চৌধুরী জ্ঞান এবং বিচক্ষণ একজন মহিলা, তিনি সবই বুঝতে পারেন। এত বছরের সংসার, সব কিছুই বোঝেন তিনি। মা, তমা কারো রুমে আসতে হলে আগে নক করতে হয়। আর তোমার কি লাগবে চলো, আমি দিচ্ছি। আন্টি সরি, আমি আর কিছু মনে করিনি, আমার কিছু লাগবে না। তাহলে চলো নিচে চলো। বলছিলাম ছায়া কোথায়? তমার কথার মাঝেই ছায়া বাথরুম থেকে বের হয়। ছায়াকে গোসল করে বের হতে দেখে তমার শরীরে আগুন ধরে গেছে। কি ব্যাপার ছায়া, তুই এখানে গোসল করছিস? আর এই জামা কে দিল তোকে? হঠাৎ করে বোনের এমন আক্রমণাত্মক কথায় ছায়া থমকে যায়। তমা, তুমি এমন কণ্ঠে কথা কেন বলছো? ছায়াকে আমি এই জামা দিয়েছি, আর গোসল করেছে কারণ ওর জামা ভেজা ছিল। আমি আগে খেয়াল করলে আগে ওকে জামা দিতাম। নির্ঝরের প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু পাশে মা আছে, মায়ের ওপর নির্ঝর কথা বলবে না। কিন্তু আন্টি, আমিও তো ভেজা ছিলাম। আজব কথা তমা, তুমি তোমার বোনের সঙ্গে এমন ব্যবহার করো বুঝি? মিসেস চৌধুরীর কথায় তমা দমে যায়।
তবে তার একটা রাগ এবং হিংসা হচ্ছে। ছায়া মাথা থেকে তোয়ালেটা খুলে মিসেস চৌধুরীর পাশে এসে দাঁড়ায়। লাল রঙের একটা সতী গাউন জামাতে ছায়াকে এত সুন্দর দেখাচ্ছে, নির্ঝরের চোখ আটকে গেছে সেখানেই। আপু, বাবাকে ফোন করেছিস? করেছি, চল নিচে চল। ছায়া কোথাও যাবে না, চুল আছড়ে তারপর যাবে। তমা, তুমি চলে যাও। কিন্তু নির্ঝর। নির্ঝর ভাইয়া বলতে কি হয় তোমার? সরি ভাইয়া। যাও, জলদি আয়। ছায়া নির্ঝরের দিকে তাকায়। ওই যে চিরুনি। ছায়া আয়নার সামনে গিয়ে চিরুনি নিয়ে চুল আশ্রয় নেয়। মিসেস চৌধুরী বেরিয়ে যায় নির্ঝরের রুম থেকে। ছায়া লম্বা চুলগুলো আশ্রয় নির্ঝরের দিকে ফিরে তাকায়। যাই নিচে। নির্ঝর ছায়ার দিকে এগিয়ে আসে। নিচে যেতে খুব মন দেখছে? না মানে? না মানে কি? কিছু না। নির্ঝর ছায়ার লাল গাল দুটোতে চুমু খায়। এরপর ছায়ার হাত ধরে নিচে চলে আসে নির্ঝর। মিসেস চৌধুরী খাবার পরিবেশন করছে। তমা নির্ঝরের হাতে ছায়ার হাত দেখে আরও জ্বলে যাচ্ছে। নির্ঝর ছায়াকে নিজের পাশেই বসায়। সার্ভেন্ট খাবার সার্ভ করে। কি হলো, সবাই খাও না কেন? মিসেস চৌধুরীর কথায় সবাই খাবারে মন দেয়। নির্ঝর খাওয়া শুরু করে। সবার মাঝেই আদনান এসে হাজির হয়। কি ব্যাপার মামি, আমাকে রেখেই খাওয়া শুরু করলে? না রে বাবা, আয় বস। আদনান ছায়ার পাশে বসতে চায়, বাট সেখানে জায়গাটা ফাঁকা নেই, তাই সে অন্য জায়গায় গিয়ে বসে। মেয়ে দুটো যে তোর বান্ধবী তা তো আগে বলিসনি তোহা। ওমা, তুমি কি ফ্রি থাকো নাকি? আজব, ফ্রি এর সাথে চেনা না জানার কি সম্পর্ক? খাওয়া দিয়ে মনোযোগ দিলে ভালো হয়। নির্ঝরের গম্ভীর কণ্ঠ শুনে আদনান কিছুই বলে না। খাওয়া শেষে চৌধুরী বাড়িতে তৌফিক হাসান এসে হাজির হয়। ছায়া বাবাকে দেখে ছুটে যায়। আব্বা। ছায়া মা, এখানে এসে বৃষ্টিতে ফেসে গেলে? হ্যাঁ আব্বা। যাক, তাহলে এবার বাড়িতে যাওয়া যাক। আব্বা এক্ষুনি। তোমার কথায় তৌফিক হাসান বেশ অবাক হয়। তা কখন মামুনি? একটু পরে যদি আবার বৃষ্টি হয়। তৌফিক চাচা, আসসালামু আলাইকুম। নির্ঝর পেছন থেকে হেঁটে তৌফিক হাসানের সামনে আসে। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা তুমি বাড়িতে আসো। যাবো চাচা, সময় হলে যাব। তোমার মনে লাড্ডু ফুটছে নির্ঝরের এমন কথায়। সে মনে করেছে এক, আসলে তো হবে আরেক। তৌফিক ভাই, খেয়ে যান। না না চৌধুরানী সাহেবান, এখন আর না। আমার বিবি তো বাড়িতে অপেক্ষাকৃত করছে। আসলে মেয়ে দুটো ভাগ্যিস আপনার বাড়ির দিকে এসেছে। এই বৃষ্টিতে অন্য কোথাও ফেসে থাকলে কি করতাম? কিছুই করার ছিল না, আমিও তো তাই বলছি, এরপর থেকে সাবধানে। শুনছো কি বলেছে তোমাদের আন্টি? হ্যাঁ শুনেছি, আন্টির কথা আমি পালন করব। তো আমার এক্সট্রা ভাব দেখে নির্ঝরের গা জ্বলে। তৌফিক হাসান দুই মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে। নির্ঝর ওপরে নিজের রুমে চলে আসে। দুষ্ট ছায়া, কবে তোকে নিজের অনেক কাছে পাবো আমি? বলতে পারিস এই রুমে হাজার রকম কাজের ক্লান্তি শেষে তোর অস্তিত্ব পাবো? নির্ঝর ফোন বের করে ছবিগুলো দেখতে থাকে। ছায়ার নিজের কাছেরও তার এত ছবি নেই যত ছবি তার নির্ঝরের কাছে আছে। মায়াবতী ভাবতেই অবাক লাগে। এই তো সেই দিন ছায়াকে দেখেছিল, ছোট্ট ছায়া যখন পৃথিবীর প্রথম আলো দেখেছিল। চলুন নির্ঝরের একতরফা প্রেমের শুরুটা দেখে আসি। চৌধুরী বাড়ির বংশ মর্যাদা অনেক আগে থেকেই প্রচলিত। নির্ঝরের বাবা আতিফ চৌধুরী তার আগে এ শহরের এমপি ছিল। আতিফ চৌধুরীর বাবা উকিল চৌধুরী। তখন সবে উকিল চৌধুরী নিজের পদ ত্যাগ করে ছেলেকে আসনে বসালো। তৌফিক হাসান বাবার সাথে উকিল চৌধুরীর বেশ বন্ধুত্ব সম্পর্ক ছিল। দুজনের ইচ্ছে ছিল বৈবাহিক অতিথিয়তা করার, তবে তা আর হলো না, কারণ দুজনের ঘরেই এলো ছেলে সন্তান। যদিও উকিল চৌধুরীর মেয়ে একটা সন্তান হলো, তবে তিনি তৌফিক হাসানের থেকে অনেক বড়, কারণ আতিফ চৌধুরী নিজেই তৌফিক হাসানের থেকে বড়। তৌফিক হাসানরা 3 ভাই। তৌফিক হাসান তাদের মধ্যে বড় ভাই, আর আতিফ চৌধুরী 1 ভাই 1 বোন। তখন 2 বন্ধুর আর সেই শখ পূরণ হলো না। ছেলে এবং মেয়ের বিয়ে দেওয়ার পর উকিল চৌধুরীর খুবই ইচ্ছে তার নাতি অথবা নাতনির মুখ দেখবে। যদিও পুরনো সেই বন্ধুকালের স্বপ্নটা পূরণ হয়নি, কিন্তু মনের ভেতর নাতি নাতনিদের নিয়ে একটা ইচ্ছা থেকেই গেল তার। আতিফ চৌধুরীর বিয়ে করল অনিমা বেগমকে।
বিয়ের পর নির্ঝর এলো তার কোল আলো করে। এরপর উকিল চৌধুরী ইন্তেকাল করলো। তার শেষ ইচ্ছে ছিল তৌফিক হাসানের যে কোনো সন্তানের সাথে যেন নির্ঝরের বিয়ে হয়। এটা সে শুধু তার ছেলে আতিফ চৌধুরীকেই বলে যায়। নির্ঝরের বয়স তখন 13 বছর। তৌফিক হাসানের স্ত্রী ছায়া গর্ভে থাকাকালীন খুবই অসুস্থ থাকত, কিছুই খেতে পারতো না। তাই ছায়ার হয়েছিল অপুষ্টি সমস্যা। ছায়ার জন্ম হতে গিয়েও হলো অনেক সমস্যা। তখন তৌফিক হাসানকে টাকা পয়সা ধার দিল আতিফ চৌধুরী। তখন তিনি এমপি ছিলেন। ছায়ার মায়ের ডেলিভারির সময়ে আতিফ চৌধুরী যখন হসপিটালে আসবে তখন নির্ঝর বায়না করলো সেও যাবে বাবার সাথে। আতিফ চৌধুরী ছেলেকে নিয়ে রওনা হলো। হাসপাতালে এসে আতিফ চৌধুরী টাকা এবং মানসিক উভয়ভাবে সাপোর্ট দেয় তৌফিক হাসানকে। তমা তখন ছোট। নির্ঝরকে সেদিন প্রথম হাসপাতালে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল। ছোট্ট মেয়েটা কি এমন বোঝে আল্লাহ জানে। সেই থেকে তমার স্বপ্নে সর্বদা নির্ঝরই বসবাস। ওটির লাইট বন্ধ হয়ে যায়, রাবেয়া বেগমেরও চিৎকার বন্ধ। ছোট্ট ছায়া পৃথিবীর আলো দেখতে পায়। নার্স ছায়াকে পরিষ্কার কাপড়ে জড়িয়ে বার কডে এনে তৌফিক হাসানের কোলে দেয়, বলে মেয়েবাবু হয়েছে। মাশাল্লাহ। নির্ঝর সেদিন ছায়ার ওই নিষ্পাপ চেহারায় নিজের এক টুকরো অস্তিত্ব খুঁজে পেয়েছিল। ছোট্ট থেকেই নির্ঝরের কখনো বাচ্চা পছন্দ হয় না, তবে সেদিন নির্ঝর ছায়াকে কোলে নেওয়ার বায়না করেছিল, কারণ বিধাতা হয়তো ওপর থেকেই কিছু ঠিক করে পাঠিয়েছিল। সেই থেকে নির্ঝর হয়ে গেল ছায়ার পাগল। ছায়াকে কোলে নেওয়া, ছায়ার মুখটা দেখতে নির্ঝর ভীষণ ভালোবাসত। ছায়ার দিকে তাকালেই নির্ঝরের ভালো লাগতো। তবে ছোট্ট নির্ঝর তখন জানতো না তার মনে কিসের অনুভূতি ছায়ার জন্য। নির্ঝরের বয়স যখন 20, ছায়ার তখন 7। নির্ঝর বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারল তার ছায়ার প্রতি এক কদর আর মায়া। একটা কারণের জন্য। এটা কোনো সাধারণ বিষয় নয়। সে ছায়াকে বোনের মতো নয়, অন্যভাবে ভালোবাসে। সেই সময়টা নির্ঝর নিজেকে ছায়ার থেকে আলাদা করার জন্য সব করেছে। নির্ঝর জানত তার এই অবাধ্য অনুভূতিগুলো দুজনের জন্যই খারাপ, কিন্তু ছায়াকে সে পারেনি ছাড়তে। ছায়ার গালে একটা ফুলের টোকা পড়তে দেয়নি নির্ঝর। নির্ঝর ঠিক করল বাইরে চলে যাবে স্কলারশিপে। নির্ঝর বাইরে গিয়েও তার দুটো চোখ সর্বদা ছিল ছায়ার উপরে। নির্ঝর একটা সময় বুঝতে পারে তার পক্ষে ছায়া ছাড়া থাকা সম্ভব নয়। নির্ঝরের গ্র্যাজুয়েশন কমপ্লিট তখন। বাবা অসুস্থ হয়ে পড়ে। অনিমা বেগম স্বামীকে নিয়ে হিমশিম খাচ্ছে। যেহেতু তিনি সেখানকার এমপি, তার শত্রুর অভাব নেই। তখন নির্ঝর তার পড়ালেখা শেষ করে চলে এলো দেশে। বাবার অবস্থানে নিজে বসলো, ঘাড়ে নিল বাবার সব দায়িত্ব, এবং সেখান থেকে ছায়ার প্রতি তার পজিটিভনেস আরও বৃদ্ধি পেল। সেখান থেকে ছায়ার প্রতি কড়া নজর সহ ছায়ার ছোট্ট ভুলের শাস্তি দেওয়াটা নির্ঝরের অন্যতম কাজ হয়ে যায়। এই পুরো গ্রামের সমস্ত মানুষ সহ প্রতিটা গাছের পাতাও জানে ছায়া শুধুমাত্র নির্ঝরের। তখন থেকেই এতটা ভালোবেসেছে নির্ঝর ছায়াকে। সেই কবে থেকে ছায়ার জন্য পাগল ছেলেটা। অন্য কোনো মেয়ের দিকে তাকলেও নির্ঝরের ভালো লাগে না। বিদেশ সহ দেশে যে এত মেয়েদের দেখেছে, কিন্তু তার কাছে সব থেকে সুন্দর ওই ছায়াই। ভালোবাসা এমনই হয়, একটা বার ভালোবাসলে না সে জীবনের সব হয়ে যায়। সব নারীতে আসক্ত পুরুষ কখনোই অন্য নারীকে ভালোবাসবে না। ছোট্ট থেকে ছায়ার মুখের দিকে তাকালে নির্ঝরের সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। কেমন সুখ সুখ অনুভূতি হয় ছায়ার হাসি দেখে। মনে হয় পৃথিবীতে সেই একমাত্র পুরুষ যার সুখ শান্তি ওই মেয়ের একটু হাসিতে। নির্ঝরের ভালোবাসার মাত্রা বোঝার মতো ক্ষমতা কারোর নেই। সে যে এই মেয়েটাকে ঠিক কতটা ভালোবাসে তা শুধুমাত্র নির্ঝর জানে। ছায়া তমা বাসায় আসার পরে ছায়া জামা কাপড় পাল্টে শুয়ে পড়ে। খাবার তো তারা খেয়ে এসেছিল, তবে তমা ঘুমায়নি। তমা ফ্রেশ হয়ে তার মা বাবার রুমে আসে। আপা। তমা, আয় মা, বস। ঘুমাস নাই? না মা, আমি কিছু কথা বলতে চাই। বল, কি বলবি? আপা, ও বাড়িতে ছায়ার জন্য জামা কোথা থেকে এলো? মানে? মানে ছায়া বৃষ্টিতে ভিজে গেল,
অনিমা আন্টি ছায়াকে জামা বের করে দিল। কই, আমাকে তো দিল না। তমা, এগুলো কি বলছিস তুই? যা বলছি ঠিকই বলছি। এটা ঠিক না। ছায়া কেন চৌধুরী বাড়িতে এত গুরুত্ব পায়? কারণ ছায়া চৌধুরী বাড়ির হবু বউ। তৌফিক হাসানের ঠোঁট কাটা কথায় তমা চমকে যায়। মানে কি আব্বা? মানে হলো, আজ তোকে খুলে বলি, তুই তখন অনেক ছোট। ছায়া যখন তোর মায়ের পেটে, তখন তোর মায়ের রক্তশূন্যতা সহ নানান রোগ হয়। ছায়ার জীবনে ঝুঁকি ছিল, বাবা মা সন্তান কাউকেই বাঁচানো যেত না। তখন আতিফ চৌধুরী আমাদের অনেক টাকা পয়সায় মানসিক সহায়তা করে। নির্ঝর অনেক ভালোবেসে ফেলেছে ছায়াকে। আতিফ চৌধুরী সেদিন আমার কাছে ভিক্ষা চায় ছায়াকে, নির্ঝরের লিগাল স্ত্রী ছায়া। আতিফ চৌধুরীর হাতে আমি আমার মেয়েকে সঁপে দিয়েছি। ওদের বিয়ে হয়েছে অনেক আগেই। এ কথা তোর মা আর আমি ছাড়া কেউ জানে না। নির্ঝরের ছায়ার উপর সবটুকু অধিকার আছে। ছায়ার বয়স হয়নি, তাই কেউই এ কথা জানে না। এমনকি স্বয়ং ছায়াও জানে না তার স্বামী নির্ঝর। কাজের সব কিছুর একটা সময় থাকে, সময় আসলে তাকে বিয়ে দিয়ে দেবো আমি। তুমি আশা করি এই বিষয়ে আর মাথা ঘামাবে না। ছায়াকে বাঁচতে দাও, নির্ঝরকে ভালো রাখবে। আব্বা, ওদের বয়সে 13 বছরের তফাৎ। সেটা আমাকে বুঝতে দাও তোমা। তমা বেরিয়ে আসে মা বাবার রুম থেকে। রাগের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। তবে তমা এইবার কি করবে? হ্যালো বন্ধুরা, তমা এবং আদনান এই যে দুইজন কি করলো তা দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে এবং পরবর্তী সিজন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।